অন্ধকার থেকে আলোয় ফেরার দিন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। ৮ জেলার সংক্রমণ ঊর্ধ্বগতি, রাজশাহী নগরীতে সর্বাত্মক লকডাউন, মধ্যরাত থেকে রেল যোগাযোগ বন্ধ। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে, সামাজিক অসঙ্গতির শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১-এর সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে ভূমিকম্পের ঝুঁকিতে ৩ স্পট, দুর্যোগ মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানোর পরামর্শ। 1/11-এর অন্ধকার সময় গণতন্ত্র অবরুদ্ধ। আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিনের অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে মুক্তি দিয়ে নির্বাচনের পথে হাঁটতে হয় সরকারকে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। বঙ্গবন্ধু কন্যার কারামুক্তির দিনটি অন্ধকার থেকে আলোয় ফেরার দিন। বাকিটা জানাচ্ছেন দীপু সারোয়ার। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে অন্তর্বর্তীকালীন সরকারের নামে ক্ষমতায় থাকা অসাংবিধানিক সরকার। ঘরবন্দি রাজনীতি, রাজনীতিকদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। শুরু হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার গণমুখী রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির সুধা সদন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার। গ্রেপ্তার করে প্রথমে তাকে ঢাকা মহানগর আদালতে নেওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে আটক রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে। শেখ হাসিনাকে কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র মেনে নেয়নি দেশবাসী। নির্যাতনে দমনের অপচেষ্টায় কাজ হয়নি। জোরালো হতে থাকে শেখ হাসিনার মুক্তির দাবি। এক পর্যায়ে কারা অভ্যন্তরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলন নতুন মাত্রা পায়। আন্দোলনে ভীত হয়ে ১১ মাস পর ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। শেষ পর্যন্ত তার পক্ষে যে গণজোয়ার গড়ে উঠেছিল, তার ফলেই তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ১/১১ সরকার। এবং যে সরকারটিকে আমি অবৈধ বলেছি আগাগোড়া, সংবিধানে এমন সরকারের কোনো ধারা নেই। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের আবরণে থাকা স্বৈর শাসকদের পতনের সুর বেজে ওঠে। নির্বাচন দিতে বাধ্য হয় তারা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। দীপু সারোয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের হটস্পট রাজশাহী সহ সীমান্তের ৮ জেলায় সংক্রমণ ঊর্ধ্বগতি। সংক্রমণ এড়াতে বিকাল ৫টা থেকে ১৭ জুন পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। মধ্যরাত থেকে বন্ধ থাকবে সারা দেশের সাথে রেল যোগাযোগ। সাতক্ষীরায় লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। করোনা ইউনিটগুলোতে তৈরি হয়েছে শয্যা সংকট। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাত্রিকালীন বিধিনিষেধের সুফল না আসায় রাজশাহী মহানগরীতে ৭ দিনের লকডাউন দিয়েছে প্রশাসন। বিকাল ৫টা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার বাস, আর মধ্যরাত থেকে বন্ধ হবে ট্রেন। বিকাল ৫টা থেকে পরবর্তী ১ সপ্তাহের জন্য ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে সকল ধরনের দোকানপাট এগুলো বন্ধ থাকবে। শুধু রোগী যে মেডিকেল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস এবং পণ্যবাহী যে সমস্ত যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল, গণপরিবহনও বন্ধ থাকবে। রাজশাহীতে শনাক্তের হার ৩৮.৩৪%।
আগের দিন ছিল 41.84%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে শয্যা সংকটে কমিয়ে দেওয়া হয়েছে রোগী ভর্তি। অতিরিক্ত রোগীগুলোকে আমরা অন্যান্য অতিরিক্ত বেড দিয়ে আমরা এদেরকে ম্যানেজ করার চেষ্টা করছি। হয়তো আগামী 1-2 সপ্তাহ আমরা ইনশাল্লাহ ভালোভাবে চিকিৎসা দিতে পারবো, কিন্তু রোগী যদি এভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কী হবে সেই একটা আমাদের তো আশঙ্কা থেকেই যাচ্ছে। সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেশি হয় দ্বিতীয় দফায় আরও 1 সপ্তাহের কঠোর লকডাউন বাড়ানো হয়েছে। মুদি দোকান ও কাঁচা বাজার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে। ঠাকুরগাঁয়ে করোনা সংক্রমণের হারও ঊর্ধ্বগতি। 24 ঘন্টায় মারা গেছে 2 জন। কঠোর লকডাউন কার্যকরে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। নাটোরে বিশেষ লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে 20%। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। 15 মাসের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে। শিশু কিশোরদের মনে বাসা বেঁধেছে বিষণ্ণতা। এ অবস্থা চলতে থাকলে বাল্যবিবাহ সহ সামাজিক নানা অসঙ্গতি দেখা যাবে। বিভিন্ন সংস্থার গবেষণাও সেই ইঙ্গিতই দিচ্ছে। সংকট সমাধানে এখন পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। করোনাকালে স্কুল কলেজ বন্ধ হওয়ার বেশ কিছুদিন পর সংসদ টিভিতে ক্লাস শুরু হয়। কিছু প্রতিষ্ঠান অনলাইনেও ক্লাস চালু করে। তবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ না থাকায় 68% শিক্ষার্থী সেবা বঞ্চিত বলে উঠে আসে গণসাক্ষরতা অভিযানের জরিপে। সম্প্রতি এডুকেশন ওয়াচের প্রতিবেদন বলছে, প্রাথমিকের 38% শিক্ষক মনে করেন বিদ্যালয় খুললেও শিক্ষার্থীর সংখ্যা কমবে, ঝরে পড়ার হার বাড়বে এবং 8.7% শিক্ষার্থী শিশুশ্রমে বাধ্য হবে। করোনাকালে যারা কাজে যুক্ত হয়েছেন তাদের বেশিরভাগই আর স্কুলে ফিরবে না। 2019 সালে প্রাথমিকে ঝরে পড়ার হার ছিল 17.9% আর মাধ্যমিকে হার ছিল 37.62%। ব্র্যাক, ইউএন উইমেন এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির যৌথ গবেষণার ফলাফল বলছে, করোনাকালে 77% কনের বয়স 18 বছরের নিচে। বাল্যবিবাহের হার বেড়েছে 26%। 2020 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 7 মাসে 13,886টি বাল্য বিবাহ হয়েছে। বাড়ছে কিশোর অপরাধ। সম্প্রতি ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। এ নিয়ে চিন্তিত অভিভাবকরা। করোনাকালে কম আয়ের মানুষগুলো এমনিতেই বিপাকে, বাধ্য হয়ে সন্তানদের কাজে দিয়েছেন। প্রথমত সামাজিক নিরাপত্তার কারণে, দ্বিতীয়ত হচ্ছে খাওয়াতে পড়াতে পারছে না, আয় কমে গেছে, অমুক হয়ে গেছে। তবু যদি বিয়ে দিয়ে মেয়েটাকে অন্যত্র পাত্রস্থ করা যায় তাহলে একটা খোরাকি কমে গেল। সেই সাথে চুরি চামারি বেড়ে গেছে। এই আশেপাশের থেকে তারা সন্ধ্যা হলে হাইজ্যাক করে। অন্যদিকে দেখছি যাদের বাবার অবৈধ পয়সা আছে, হোকা খাচ্ছে, তারপর সীসা খাচ্ছে। এগুলো তো একটা ভয়াবহ অবস্থায়। অভিভাবকরা জানান, অনলাইনে ক্লাস থাকায় মোবাইলে আসক্তি বাড়ছে। বিভিন্ন গবেষণা বলছে, দ্রুত ক্লাসে ফিরতে চায় 75% শিক্ষার্থী, 82% শিক্ষকও স্কুল খুলে দেওয়ার পক্ষে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ক্রমাগত শক্তি সঞ্চয়ের ফলে দেশের পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলের 3টি স্পট ভূমিকম্পের ঝুঁকিতে আছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা সহ স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণে সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানোর পরামর্শ ভূতত্ত্ববিদদের। আর ভূমিকম্পের মতো দুর্যোগ উদ্ধার তৎপরতা ও ব্যবস্থাপনায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মানিক শিকদার রিপোর্ট। 29 মে থেকে 7 জুন 10 দিনে 8 বার কেঁপেছে সিলেট। ভূমিকম্পের কেন্দ্রস্থল আসাম ও সিলেটের ডাউকি বেল্ট। কয়েক শতাব্দী ধরে দেশের 3 দিকে 3 বেল্টে বিপুল পরিমাণ শক্তি সঞ্চার হয়েছে। ভূতত্ত্ববিদদের আশঙ্কা, এই 3 বেল্টেই যে কোনো সময় বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। বাংলাদেশ 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ইন্ডিয়া প্লেট, বার্মা প্লেট এবং উত্তরে হচ্ছে তিব্বত প্লেট। এইখানে যে সঞ্চিত শক্তি সেটা বের হয় নাই, সেই শক্তিটা এখনো জমা হয়ে রয়েছে। যেখানে বাংলাদেশের অভ্যন্তরেই 2টা প্লেটের সংযোগস্থল এবং প্লেট 2টা খুবই সক্রিয়, তাহলে সেখানে স্বাভাবিকভাবেই আপনার ভূমিকম্প হবে। এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস নির্ণয় পদ্ধতি আবিষ্কার হয়নি, কিন্তু সিলেটের ধারাবাহিক কম্পন বড় দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। তাই ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মহড়ার মাধ্যমে
তার মানসিক মনোবলকে বৃদ্ধি করা এবং প্রশিক্ষণ দেওয়া যে হ্যাঁ এইটা হচ্ছে নিরাপদ জায়গা, এইখানে যেতে হবে। বড় বড় বুলডোজার কিনবে, এটার কিন্তু অনেক প্রস্তাব বিভিন্ন সময় এসছে আমার। আমরা বারবার বলেছি ভূমিকম্প সহনীয় যদি ভবন করা যায়, ম্যানেজমেন্টের উপর চাপটা কমে যাবে। তবে ওখানে ম্যানেজমেন্ট অবশ্যই লাগবে। রেস্ট যে 10% বা 50% মানুষকে উদ্ধার করার ব্যাপারটা আছে, ওখানে ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে। এদিকে জাতীয় বাজেটে দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ভূমিকম্পর ক্ষেত্রে সেটার সাথে খুব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করা, অ্যাকোমোডেশন গুলোকে চিহ্নিত করা, সেই ব্যবস্থাপনা, সেগুলোর জন্য একটা বড় কর্মপরিকল্পনা এবং সেই অনুযায়ী বাজেট। তো এই বিষয়গুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে একটা মিসিং থেকে যাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভেরি সিম্পল অ্যাপস আপনার তৈরি হবে, প্রত্যেকটা সেলফোনে তারা সেটা ইনস্টল করে রাখবে। ভূমিকম্প যখন হবে ওই অ্যাপসের ওই বুটনগুলো টিপবে যে হ্যাঁ তার এলাকার অবস্থাটা কীরকম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঠাকুরগাঁও ইউএনও চালকের বিরুদ্ধে ঘর বরাদ্দে বাণিজ্যের অভিযোগ, একজনকে পুলিশের সোপর্দ। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যালকের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এদিকে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটকের পর পুলিশের সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা। এ ঘটনায় শ্যালকের বিষয়টি এড়িয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প 2-এর আওতায় ঠাকুরগাঁয়ের হরিপুরের ভাতুরিয়া রামপুর গ্রামে নির্মাণ করা হয় 936টি ঘর। ইতিমধ্যে 536টি ঘরে নির্মাণ কাজ শেষ হয়েছে। অভিযোগ উঠেছে, ভূমি ও আশ্রয়হীনদের বিনামূল্যে ঘর দেওয়ার কথা থাকলেও টাকা ছাড়া কাউকে ঘর দেওয়া হচ্ছে না। 30,000, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি তোগুলো টাকা দিতে পারবো না, কিছু কমাই নেন। তখন শোনা আর কি আমি গরু বিক্রি করে 24,000 টাকা ওনার হাতে দিয়েছি। আমরা একটা ঘর নিচ্ছি আর কি, টাকা দিছি 15,000 টাকা। টাকা ছাড়া কোনো ঘর বাড়ি পায় না মানুষ, এর প্রমাণ কালকে ভাতুরিয়ায় পাওয়া গেছে। সরকার যেই বরাদ্দটা দিচ্ছে সেভাবেই হওয়া উচিত, সেটা না হয়ে সব থেকে নিম্নমানের কাজ হচ্ছে। এই ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগে আবুল কালাম আজাদ নামে একজনকে আটক করে বিক্ষুব্ধ জনতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যালক তানবিন হাসানের নির্দেশে ওই এলাকায় 8-9 জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। 9 জনের কাছ থেকে আমি 1,74,000 টাকা। আমরা সেই নামগুলো এখন বলতে চাচ্ছি না কৌশলগত কারণে, আমরা আমাদের ইনভেস্টিগেশন পরবর্তীতে এই নামগুলো প্রকাশ করব। এদিকে প্রতারণার সাথে শ্যালকের জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে ঘর বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে ঘটনাটি আপনারা শুনেছেন এটি অত্যন্ত দুঃখজনক। যে ব্যক্তিকে এই বিষয়ে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে আমরা এর ফলো-আপ দিতে পারব। এই ঘটনায় সাইদুল ইসলাম নামে এক ভুক্তভোগী হরিপুর থানায় মামলা করেছেন। আর অভিযুক্ত তানবিন হাসান পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। ভালোবেসে বিয়ে, অতঃপর বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস। স্বামীর হঠাৎ মৃত্যুতে স্বপ্ন হয়ে যায় তছনছ। নিকটাত্মীয়ের প্রতারণার শিকার হয়ে এখন সর্বহারা। সন্ত্রাসীদের হুমকিতে দেশ ছাড়েন একমাত্র মেয়ে। বিচারের আশায় ছেলেকে নিয়ে ঘুরছেন বিভিন্ন জনের দরজায়। বলছিলাম ফিলিপাইনি নারী সানি দুলারের কথা। বাকিটা দেখুন অখিল পোদ্দারের রিপোর্টে। ফিলিপাইনের সানি দুলার, সেখান থেকে চাকরির সুবাদে কুয়েত, অতঃপর বাংলাদেশি যুবক নাজিমের সঙ্গে বিয়ের সুবাদে রাজধানীর রায়ের বাজারে স্থায়ীভাবে বসবাস। সানির অভিযোগ, 2009 সালে স্বামীর মৃত্যুর কবছর পর আত্মীয় মনিরুজ্জামান মোল্লা তাকে নিঃস্ব করেছে। চলে যাও এখান থেকে, এখন করলে খারাপ হয়ে যাবে। তোমরা যাহা পারো করো, প্লিজ গো আউট। Why you shouting with me? একদম সুদা করে ফেলাম।
মনির মোল্লা সপ্তাহ 3 আগে মাদক ও অস্ত্র মামলায় ছেলে আসাদের সঙ্গে জেল খেটে বেরিয়েছেন। এরপর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছে ভুক্তভোগীর পরিবার। জোরবস্তি করে সাইন নিছে, ভয় দেখায়, এটার জন্য আমরা ফিলিপিনে যেতে চাই। উনি যখন বাংলাদেশে থাকতে পারতেছে না, বাংলাদেশের প্রতি কি একটা দাঁড়াবে এটা? মনির যেমন বললাম, ভাবিকে হুমকি দেয়, ভাইস্তাকে হুমকি দেয়, ওদেরকে মারতে চায়। দুইটা বাচ্চার, একটা বিধবা নারীর সম্পদ, এই সম্পদ উনি ছলছাতুরি করে কোর্টের কি কাজকাম দেখায়া নিজের দাবি করতেছে। বাংলা জানে না, তারা সই নিছে যে এটার মধ্যে সই দেন, এটার মধ্যে সই দেন। ইংলিশে সই দিছে কিন্তু দলিল বাংলা, উনি তো দলিলে কি লেখা আছে কিছুই বোঝে না। I lost my husband. I here in Bangladesh, I can stay here, no problem. Madam Sheikh Hasina, I apologize to you, please, you can help me. You can help me, only Nur Zaman Mullah is my very big enemy. He is a culprit. অভিযুক্ত মনিরুজ্জামান মোল্লার সঙ্গে দেখা করতে চাইলে বন্ধ করে দেয়া হয় বাড়ির দরজা। উনি একেবারে 100তে 100 ভাগ মিথ্যা কথা বলছে, বাট টাকা পাবে কাছে, আমার একটু সময় লাগবে, টাকা দিয়ে দিব। ঘটনা জেনে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পুলিশ কর্মকর্তাদের। মাদক ব্যবসায়ী এবং এই এলাকার যে অনেকগুলি ভূমিদস্যুর সাথে তার যোগাযোগ আছে। স্বামীর সম্পত্তির পাশাপাশি জীবনের নিরাপত্তা চান ফিলিপাইনি সানি দুলার। ফিলিপাইন থেকে কুয়েত, সেখানে বাংলাদেশি যুবকের সঙ্গে ঘর বেঁধে দেশে ফিরেছিলেন সানি দুলারউদ্দিন। গড়েছিলেন এই স্বপ্ন নীড়। হঠাৎ স্বামীর মৃত্যুর পর তার সব কিছু কেড়ে নিয়েছে কাছেরই এক স্বজন। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে করোনায় আক্রান্ত 94,000-এর বেশি, মৃত্যু 6,000 ছাড়িয়েছে। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। করোনায় ভারতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 94,000-এর বেশি, মৃত্যু 6,000 ছাড়িয়েছে। শুধুমাত্র তামিলনাড়ুতেই দৈনিক আক্রান্ত 17,000-এর বেশি। দেশটির ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সংক্রমণ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত দুদিনের মতো শনাক্তের হার 5%-এর নিচে রয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1 লাখের বেশি। কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা কমে 2,000-এর মধ্যে ছিল, কিন্তু 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 1 লাখে 3 গুণ বেড়েছে। দেশটিতে এ পর্যন্ত 2,91,83,000-এর বেশি করোনায় আক্রান্ত, মৃত্যু 3,59,000 ছাড়িয়েছে। এবার খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি20 ক্রিকেট লিগে আবাহনী জয় পেলেও হেরেছে মোহামেডান। বিকেএসপি 4 নম্বর ম্যাচে ডিএল মেথডে আবাহনী 25 রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। আবাহনীর 183 রানের জবাবে 17 ওভারে 5 উইকেটে 123 রান তোলে শাইনপুকুর। মিরপুরে রূপগঞ্জের কাছে 9 উইকেটে হেরেছে মোহামেডান। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 113 রান তোলে মোহামেডান। জবাবে 1 উইকেটে হারিয়েছে 117 রান তুলে জয়ের বন্দরে পৌঁছে লিজেন্ড অব রূপগঞ্জ। এছাড়া গাজী গ্রুপ 6 উইকেটে ওয়ার্ল্ড ডিওএসএসকে ও প্রাইম ব্যাংক 3 রানে প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে। আর পারটেক্স 6 উইকেটে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্ধকার থেকে আলোয় ফেরার দিন, শেখ হাসিনার কারামুক্তি দিবস। আজ শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। 8 জেলায় সংক্রমণ ঊর্ধ্বগতি, রাজশাহী নগরীতে সর্বাত্মক লকডাউন, মধ্যরাত থেকে রেল যোগাযোগ বন্ধ। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে, সামাজিক অসঙ্গতির শঙ্কা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।